লিওনেল মেসির নৈপুণ্যে দুর্দান্ত প্রত্যাবর্তনে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশনের বিশ্বকাপের ফাইনালে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ স্পেন। জাগো স্পোর্টস ওয়ার্ল্ড কাপ কফি হাউস আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি, সাথে আছি আমি তাসলিমা তিথি। দর্শক, ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার পারফরমেন্সের পর স্পেনের জন্য কঠিন চ্যালেঞ্জে অপেক্ষা করছে ফাইনালে, এমনটি কিন্তু বলা চলে। আর শেষ কয়েকটি ম্যাচ খাদের কিনারা থেকে জেতায় দারুণ উজ্জীবিত লিওনেল স্কালোনির দল। আর্জেন্টিনা ইংল্যান্ড সেমিফাইনাল এবং ফাইনাল নিয়ে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর, জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও কোচ সাইফুল বারী টিটু, এবং সঙ্গে রয়েছেন জাগো নিউজের বিশেষ প্রতিনিধি ও অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু। চলে যাচ্ছি তাদের কাছে। দুজনকেই স্বাগত। কেমন আছেন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনি কেমন? আমিও বেশ ভালো আছি। ধন্যবাদ। টিটু ভাই, শুরুতে একটু আপনার কাছে যেতে চাই। ম্যাচটি নিশ্চয়ই দেখা হয়েছে এবং যে ম্যাচটি আমরা দেখেছি, দুর্দান্ত একটি ম্যাচ দেখলাম, এবং আর্জেন্টিনার এই যে প্রতিবার শেষ মুহূর্তে সেই প্রত্যাবর্তন, এটি থেকে কি আমরা বলতে পারি যে শেষ পর্যন্ত শিরোপা আসলে আর্জেন্টিনাই ধরে রাখতে পারে? আপনার কি মনে হয়? না, এটা এখনই বলা ঠিক হবে না। এভরি ম্যাচ ইজ এ ডিফারেন্ট ডে, বাট এটা হচ্ছে যে আর্জেন্টাইনদের ইট শোজ যে গেম প্ল্যান যদি কাজ না হয়, গেম ম্যানেজমেন্টটা খুব উচ্চ পর্যায়ের, যে কখন সিচুয়েশন অনুযায়ী কি করবে সেটা আসলে আমরা প্রত্যেকটা ম্যাচেই দেখলাম। বিশেষ করে কালকে তো অসম্ভব ভালো ছিল। আমি বলবো যে 55th মিনিটে যখন গোলটা হয়, তারপরে যে চেঞ্জেসগুলি স্কালোনি করলেন, ইট এফেক্টস একদম ইম্প্যাক্টগুলি ছিল ডিরেক্ট। বিশেষ করে আমি বলবো নিকো গঞ্জালেস যখন পারাদেসের জায়গায় যায়, তখন ম্যাকলিস্টারকে মাঝখানে এনে সে লাইনে দিয়ে তখন ক্রস শুরু হলো আর কি। এবং আপনি দেখেন, যদি পজিশন দেখেন, ওই 55th মিনিট গর্ডন গোল করার থেকে একদম 90+ মিনিটে মার্টিনেজের গোলটা 2-1 হওয়াটা, এই সময়কালটা আমরা ডেটা দেখেছি আর কি। পজিশন ছিল only 12% ফর ইংল্যান্ড, 88% আর্জেন্টিনা। সো ওগুলি ব্যাপার। তো আমি বলবো যে আসলে চ্যাম্পিয়ন হবে কি হবে সেটা তো পরে আমরা আরো, কারণ স্পেন অলসো ইজ আ ভেরি গুড টিম, নো ডাউট। স্পেন কাকে আশা করেছিল, এটাও একটা বিগ কোয়েশ্চেন। আমার ধারণা হয়তো ইংল্যান্ডকে আশা করেছিল, বিকজ আপনার গত 2 বছর আগে আপনার মনে থাকার কথা, ইউরোতে কিন্তু এই দুইটা টিমই খেলে ফাইনাল, এবং স্পেন বিকেম দ্য চ্যাম্পিয়ন। এবং আরেকটা ইস্যু হচ্ছে যে মেসি ওর ম্যাক্সিমাম সময়কালটা ইয়াং বয়সের খেলেছে স্প্যানিশ লিগে। সো মেসিকে ভয় পাওয়াটা খুব স্বাভাবিক আমার মনে হয় আর কি। যাই হোক, বাট আমার মনে হয় যে ইটস টু সুন টু সে এনিথিং, বিকজ স্পেন ইজ আ ভেরি গুড টিম, এবং টুর্নামেন্টের শুরু থেকে ওদের গ্রোথটা হয়েছে ধীরে ধীরে, এবং ম্যাচ আফটার ম্যাচ তারা দে গেট স্ট্রঙ্গার। সো এই জিনিসটা আমার মনে হয় যে কোনো একটা চ্যাম্পিয়ন দলের লক্ষণ। তো ইট উইল বি আ ফ্যাসিনেটিং ফাইনাল, নো ডাউট। বাবু ভাই, আপনার কাছে একটু আসি। আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের যে মধ্যকার ম্যাচ, ইংল্যান্ড যখন প্রথম গোলটি দিল, তারপরে কিন্তু ডিফেন্সিভ খেলা স্টার্ট করলো। এই ডিফেন্সিভ খেলাটা কি ইংল্যান্ডের জন্য কাল হয়ে দাঁড়ালো কিনা? আমার মনে হয় এই প্রশ্নটা টিটো ভাই আরো বেটার উত্তর দিতে পারতেন। যাই হোক, সেটা হচ্ছে যে দেখেন, আর্জেন্টিনার মতো টিমের এগেনস্টে আপনি কি করবেন? যখন 1-0 আপনি লিড নিবেন, তখন তো আপনারও তো একটা স্ট্র্যাটেজি থাকবে। আপনি তো নিশ্চয়ই চাইবেন যে ওই গোলটাকে আগে ধরে রাখতে চাই, নিশ্চয়ই সব দলই তাই চায়। এখন সেটা যদি শক্তির অনেক ফারাক থাকে, সেসব ক্ষেত্রে দেখা যায়, টিটো ভাই নিজে খেলেছেন, কোচিং করেছেন, সেসব জায়গায় হয়তো কোচ বলেই দেন যে না, তোমাদের গোল সংখ্যা বাড়াও, তখন স্ট্র্যাটেজি থাকে একরকম। কিন্তু ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল জিতলে ফাইনাল, হারলে বাদ, সেই ম্যাচে 1-0 লিড নেওয়ার পর একটু, ঠিক আমি ডিফেন্সিভ বলবো না, একটু নিজেদের রক্ষণ ভাগটাকে একটু আটোসাটো রাখা, একটু শক্ত করা, একটু মাঝমাঠে একটু প্লেয়ার বাড়িয়ে দেয়া, ওই ওপরে একটু কমিয়ে দেয়া, এটা কিন্তু একেবারে এটার জন্য খুব দক্ষ কোচ, খুব ভালো ফরমেশন এবং ছক জানার দরকার নেই। এটা ওই পাড়ার ফুটবলেও হয়, জুনিয়র লেভেলেও হয়। কাজে আমার মনে হয় না যে সেটাই কাল হয়েছে। ব্যাপারটা যেটা হয়েছে যে আর্জেন্টিনা 53 মিনিটে গোল হজম করার পর, যেটা টিটো ভাই একদম পরিসংখ্যান দিয়ে বললেন যে 88% সময় তাদের পায়েই বল ছিল, যেটা টোটালে গিয়ে 53% দাঁড়িয়েছে, আর ওদেরটা ইংলিশদেরটা 37% সেই যে 88%, এটা কিন্তু যদি ইংল্যান্ড সেমি বা প্রো ডিফেন্সিভ নাও হতো, তাও আর্জেন্টিনা কিন্তু তাই করতো। কারণ তখন তো আর্জেন্টিনার তেরে ফুরে আক্রমণ করে,
গোল আদায় করে নেয়া, প্রথমে ইকুয়ালাইজ করা, তারপর জেতা ছাড়া কোনো উপায় ছিল না। কাজে ওই সময়ে আসলে ম্যাচ কন্ডিশনের কারণেই হয়তো মনে হয়েছে ইংল্যান্ড একটু ডিফেন্সিভ হয়ে গেছে। বাট আমার কাছে মনে হয় আর্জেন্টিনার খেলার যে ধারাগুলো দেখছি, কেপ ভার্দের সঙ্গে দেখেছি, মিশরের সাথে দেখেছি, কালকেও দেখলাম, আর্জেন্টিনা কিন্তু পিছিয়ে পড়ার পর তাদের ধার বাড়ছে, তাদের আক্রমণের তীব্রতা বেড়ে যাচ্ছে। মানে কিছুটা বলে না, আমরা একসময় এই শব্দটা খুব ইউজ হতো বাংলা, এখন কমে গেছে, অনেকটা চাবুক খাওয়া ঘোড়ার মতো, যে এখন আমাকে ছুটতেই হবে। তো সেই আর্জেন্টিনা যখন চাবুক খাওয়া ঘোড়ার মতো ছুটে, এবং মেসি যখন আরো বেশি, আমি বলবো যে মেসি তো অল থ্রু অ্যাজাইল থাকেন, তারপরেও মেসির গতিবিধি যখন বেড়ে যায়, মেসি যখন নিজে একটু নিচে, কখনো একটু ডানে, কখনো একটু বায়ে ঘেঁষে খেলতে শুরু করেন, তখন অপোনেন্টের আসলে একটু ডিফেন্সিভ না হয়ে উপায়ও নেই। কারণ মেসিকে তো আপনি যদি আবার পুরোদমে সেই পুরনো ধাঁচের ফুটবলে ব্লক করেন, এটা টিটু ভাই আরো ভালো বলতে পারবেন। একসময় আমরা দেখেছি, আমি তো ছোটবেলায় ঢাকা লিগ দেখতাম, তখন ইংলিশ লিগ দেখতাম টিভিতে, রোড টু ওয়েমলি, তখন তো আর এই স্প্যানিশ লিগ, ফরাসি লিগ, ইতালিয়ান লিগ মাঝে মাঝে দেখা যেত। আমরা 80s-এ রোড টু ওয়েমলি দেখতাম, ইংলিশ লিগ, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি খেলা দেখতাম। তো তখনও দেখেছি যে একটা দলের আক্রমণের তোড় যখন বাড়ে, তখন প্রতিপক্ষকে কিছুটা রক্ষণ কাজে ব্যস্ত থাকতেই হয়। এটা আসলে ফুটবলের অঘোষিত ফর্মুলার মতো। কাজে আমি যেটা ঘুরিয়ে ফিরিয়ে যেটা বলতে চাচ্ছি, ইংল্যান্ড ঠিক ডিফেন্সিভ হয়ে গেছে আমি বলবো না। গোল খাওয়ার পর আর্জেন্টিনা তাদের ধারাবাহিকভাবে যে খেলাটা খেলতে শুরু করেছে, প্রতিটা ম্যাচেই দেখতে পাচ্ছি, সেই খেলার সামনে একটু ডিফেন্সিভ না হয়ে উপায়ও ছিল না। আমার কাছে যেটা মনে হয় ম্যাচ কন্ডিশনের কারণেই ইংলিশরা ডিফেন্সিভ হয়ে গিয়েছিল। টিটু ভাইয়ের অন্য কোনো মতামত আছে কিনা, এবং সাথে সাথে একটু জানতে চাইবো যে ম্যাচটি যখন 1-0-তে ছিল, তখন দেখা যাচ্ছে আর্জেন্টিনা কিছুটা চাপের মুখে ছিল। সেক্ষেত্রে এই যে চাপের মুহূর্তে থেকেও তাদের যে এই পারফরমেন্স, এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? প্রথমত আসলে ইংল্যান্ডের প্ল্যান অনুযায়ী তারা কাজ করছিল, যেটা মেসিকে হচ্ছে ইনসাইড চ্যানেল কিংবা বিটুইন দ্য লাইন্স কোনো জায়গা দেওয়া হচ্ছিল না। ওরা কোনো সময় 4-4-2, কখনো 4-1-4-1 ওইভাবে খেলছিল। তো মেসি পিছনে অ্যান্ডারসন বেশি মার্ক করছিল, এবং স্পেন্স লেফট ব্যাক যে ও কিছুটা ভিতরে ওই, কারণ মেসি হচ্ছে যে ইনসাইড চ্যানেলের রাইট সাইডটি বেশি বেছে নেয়, রাইট উইংটার সাইডটা দিয়ে। তো স্পেন্সের উপরে ওই দায়িত্বও ছিল, এবং ডাবল আপ করা, ডাবল টিমিং করা, ওই জিনিসটা ভালো হচ্ছিল। বাট মেইনলি হচ্ছে যে গোলটা আমি বলবো যে তার আগেও যে ফার্স্ট হাফে যে সুযোগগুলি পেয়েছে আর্জেন্টিনা, এবং ওইখান থেকে এনজো কিন্তু তখন থেকে শট মারছিল দূরপাল্লার, এনজো ফার্নান্দেস। তো ওইটা হচ্ছে যে ওই স্পেস না পাওয়াতে আর্জেন্টিনার ওই অ্যাটাকিং মেশিনটা অত স্মুথ ছিল না। বাট যখন গোল হয়, যেটা এক্স্যাক্টলি চেঞ্জ করে মেইনলি যে স্কালোনি, ওই চেঞ্জগুলিতে ধার বাড়ানো। এবং আমি বলবো 81st মিনিটে তেগলিফিকোকে বসিয়ে ইয়েকে নামানো হলো, যে লতারো মার্টিনেস। তো মেইন হচ্ছে যে আমি মানে যেটা হচ্ছে যে ইংল্যান্ডের ডিফেন্সিভ বা মিড ব্লক করে অ্যাটাকে যাওয়াটা ঠিক ছিল, বাট যখন আমার মনে হচ্ছে টু সুন তারা ব্যাক ফাইভে চলে গিয়েছে। 72nd মিনিটে গর্ডনকে উঠিয়ে তারা কনসাকে নামিয়ে 5 ব্যাক করে, তখন ফরমেশনটা হয়ে যায় 5-3-2। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমরা বলি মিড মানে ডিফেন্সিভ ফার্স্ট ব্লক হচ্ছে মিড ব্লকটা, মিডফিল্ডটা। সো যখন 5-3-2 হলো, তখন ল্যাটারাল কাভারেজ মিডফিল্ডে কমে গেল। তো 5-3-2 আগে ছিল 4-4-2, তার মানে ল্যাটারালি ভালো কাভারেজ ছিল। বাট যখন ওই আমরা বলি এটাকে যে কাউন্টার, যেমন দাবাতে চাল দেয় না, ওরকম এই কোচ কি করলো, ওই অনুযায়ী আর এক কোচ ওইটার কাউন্টার একটা প্লেয়ার সাবস্টিটিউশনের ক্ষেত্রে, ওইটা আর কি আমরা গেম ম্যানেজমেন্টটাই বলি। সো ওই 5-3-2 হওয়াতে ল্যাটারাল কাভারেজ কমে যাওয়াতে, এবং পরে আবার লাস্টে গিয়ে কিন্তু 5-4-1 করে, যখন ম্যান সিটি লেফট ব্যাক যে ও রাইলিকে নামায় তখন। তো আমি বলবো সব মিলিয়ে আমার মনে হচ্ছে আরেকটু পরে ব্যাক ফাইভে গেলে ভালো হতো। এক নম্বর কারণ হচ্ছে যে আমরা আর্জেন্টিনা কি করে আমরা জানি, কাবো ভার্দে, ইজিপ্ট এবং সুইজারল্যান্ডের খেলা থেকে যতটুকু আমরা বুঝেছি। এবং আমরা কিন্তু একটা জিনিস খুব কম জানি, সেটা হলো টিম বিহাইন্ড দ্য টিম অ্যাবাউট আর্জেন্টাইন ফুটবলের এখন যারা কোচিং স্টাফ। স্কালোনি ওয়াজ অ্যাকচুয়ালি ব্যাকড বাই সিজার লুইস মেনোত্তি। তিনি মারা যাওয়ার আগে, যখন খুব বাজে অবস্থা আর্জেন্টিনার, ফেডারেশনের রেজাল্ট খারাপ, টাকা পয়সার সমস্যাটাও ছিল, তখন কিন্তু কেউ কখনো নামও শোনে না স্কালোনির।
স্কালোনি একজন রাইট ব্যাক ছিল ন্যাশনাল টিমে, এইটুকুই সবাই জানতো। বাট তাকে এনে কিন্তু এখানে দেওয়ার পর সে যেটা করেছে, মেসির আইডল হচ্ছে পাবলো আইমার, তাকে নিয়ে এসছে তাকে অ্যাসিস্ট্যান্ট হিসাবে। সো মেসি যাকে আইডল মানে, সে যদি কোচিং স্টাফে থাকে, ইট গিভস ইউ সামথিং এক্সট্রা। এবং তারপরে ওয়াল্টার স্যামুয়েল এবং রবার্টো আয়ালা, দুইজন টপ ডিফেন্ডার, তারাও কিন্তু এই কোচিং স্টাফে। এদের যে আপনি কালকে দেখবেন যে সেকেন্ড গোলটার পর স্কালোনির কোনো উচ্ছ্বাস নাই, কিচ্ছু নাই, হ্যাঁ, সে জাস্ট একটু ইয়ে করলো। তো এদের টিম চালানো এবং ক্যাম্প সম্পর্কে আমি যতটুকু জানি, if you are a good player, you are most welcome. You don't have to be a star in Argentina national team. এই জিনিসটা তারা এই এনভায়রনমেন্টটা তৈরি করেছে, যার জন্য আপনি দেখেন অন্যান্য প্লেয়াররা যেটা করলো, যাকেই যখন নামানো হচ্ছে, লুক এট ডিপলকে যখন নামাইছে যেটা দরকার সেটাই করছে। এবং আপনার দেখেন মন্টিয়েল একটা রাইট ব্যাক মলিনার জায়গায় নামালো, সে কিন্তু মেসির সাথে ওই পজিশন রোটেশন করে সে ভিতরে চলে যাচ্ছে, মেসি রাইট উইং এ যাচ্ছে। তো প্রত্যেকটা প্লেয়ারের তার যে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি, দে নো হোয়াট দে আর সাপোজ টু ডু। ওই জিনিসটা হচ্ছে আর্জেন্টাইন টিমের ট্রিক, যে প্রত্যেকটা ম্যাচে ফেরত আসা। এবং মেসিকে আপনি 70 মিনিট পর্যন্ত কিন্তু আটকে রেখেছেন, ওর স্বাভাবিক খেলা নিয়ার টু দ্য পেনাল্টি এরিয়া দেন নাই। এবং যখনই আপনি ব্যাক ফাইভ করে লো ব্লকে চলে গেলেন, তখন মেসি ইজ নিয়ার টু দ্য পেনাল্টি এরিয়া। এবং ওই লাস্ট 20 মিনিটস দে ডোন্ট নো হোয়াট টু ডু উইথ মেসি। আপনি সেকেন্ড গোলটা দেখেন, ফার্স্ট গোলটা 1-1 গোলটা, এটা তো ভাইটাল গোল ছিল 85th মিনিটে, কর্নারের পর শর্ট কর্নার। এটাও স্কালোনির যে ইংলিশরা হাইট অনেক ভালো, এই জন্য এরিয়াল ডিরেক্ট কর্নার করছিল না, সব শর্ট কর্নার। সো এইটাও একটা পার্ট অফ শর্ট কর্নার। বাট যেটা হয়েছে, আমি আজকে সকালে দেখছিলাম 8 জন মানে ইংলিশ প্লেয়ার আপনার পেনাল্টি স্পট এবং 6 ইয়ার্ড বক্সের ওইখানে, শুধু এখানে 2 জন আসছে আপনার মেসিকে ট্যাকেল করতে। সো এখানে তো এনজো ফার্নান্দেস তো ফ্রি, এবং ওইটাতে আপনার কোনো সেকেন্ডারি ডিফেন্ডিং নাই, শর্ট ব্লক করার মতো কেউ আসেনি। আসছিল আপনার কি বলে বেলিংহাম, বাট হি ওয়াজ লেট। এবং অসম্ভব ভালো স্ট্রাইক, দুইটা হাফেই আমি দেখলাম ও প্রথম থেকে ট্রাই করছিল শুটিংটা, এবং ওইটা আমার মনে কাজ করে গিয়েছে। আমি বেশি বলে ফেললাম হয়তো, বাট এইটা যোগ করলাম একটু, যে এই জিনিসগুলি কালকে আমার চোখে পড়েছে, যে এইটাই আসলে একটা ওয়ান অফ দ্য টার্নিং পয়েন্ট আমি বলবো, যে আপনার ইংল্যান্ডের আমি আপনার কাছে আরেকটা জানতে চাই। আপনি তো প্রথম গোলটার বর্ণনা দিচ্ছিলেন, সেকেন্ড গোলেও কিন্তু দেখা গেল যখন লাউতারো যখন হেডটা নিল, তখন কিন্তু ইংলিশ ডিফেন্ডাররা বেশি ছিল, কিন্তু মেসির ক্রসটা এত পারফেক্ট জায়গায় আসছে এবং এত স্মুথ আসে যে মানে কিভাবে বলবো, কিছুটা মানে সেই সাহিত্যিকদের ভাষার মতো মনে হয়, কেন মনে হয় যে একদম মোয়ার মতো বানিয়ে দিল ডিফেন্ডাররা। কেউ মানে মেইন হচ্ছে সেকেন্ড গোলটা আমরা যদি একটু আগে শুরু করি, যেটা লেফট সাইড থেকে আসার পর ম্যাকেলিস্টার শটটা নেয়, এত ভালো শট বারে লেগে চলে আসে, তখন মেসি কি করে, ওই বলে যেয়ে কিন্তু পায় নেই, আর স্পেন্স এটা ক্লিয়ার করে। এখন হচ্ছে গিয়ে এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ইস্যু, আমি মনে করি মেসির আসল হচ্ছে লেফট ফুট, এবং ওর লেফট ফুটের ক্রসটা সবাই ভয় পায়। বাট যখন ওকে ইচ্ছা করে দেওয়া হয়েছে যে রাইট ফুটে যাও, করো, অসুবিধা নেই, বাট রাইট ফুটেও যে সে যে এমন একটা অ্যাকুরেট এত ভালো একটা ক্রস করবে, দে ডিডন্ট এক্সপেক্ট ইট। এইটা হচ্ছে মেইন। এবং আমি লাউতারো মার্টিনেজের এটা বলবো যে হি ওয়াজ ইন দ্য রাইট প্লেস, একদম রাইট প্লেসে। সো ওই জিনিসটা সেকেন্ড গোলটা তো আমি মানে বিশ্বাসই করতে পারিনি আমি যে এত সুন সেকেন্ড গোল আসবে, গোলটা হয়ে যাবে, সেটাই। সো এটা ইট শোজ যে আর্জেন্টাইন প্লেয়ার আসলে দে আর ওয়েল এডুকেটেড এন্ড ওয়েল ট্রেন্ড রিগার্ডিং দেয়ার রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি, এবং অ্যাকর্ডিং টু অপোনেন্ট। স্কালোনির এটা হচ্ছে স্পেশালিটি বাবু ভাই, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু অপোনেন্ট তার গেম প্ল্যান সে সাজায়। এটা সব ম্যাচে একই রকম থাকবে না, এবং সব ম্যাচে একই স্কোয়াড রোটেশন করে না কিন্তু। এবং আর্জেন্টিনার বেঞ্চটা ইজ দ্য ডেপথনেস ইজ সো স্ট্রং। আমার কাছে মনে হচ্ছে যে ডিপলকে ছাড়া কালকে নামাটা, এটাও একটা পার্ট অফ দ্য প্ল্যান ছিল তাদের। সো সব মিলে আমি বলবো যে ইট ইজ গোয়িং ফর দেম। এবং ইংল্যান্ডকে আমি প্রশংসা করব যে আনটিল নাও বা আনটিল ইয়েস্টারডেস ম্যাচ তারা কিন্তু দে শো সাম কারেজ। এবং টুকলকে আমি খুবই মানে অ্যাপ্রিসিয়েট করবো, আদার দেন সবাই এখানে তার সমালোচনা করছে, এবং ও প্রেস কনফারেন্সে বলেছে যে ম্যাচ হারলে তো উই হ্যাভ টু এক্সপেক্ট দ্য ক্রিটিসিজম অ্যান্ড উই হ্যাভ টু হ্যাভ ইট, বাট ইংল্যান্ড ডিড এ ভেরি গুড জব। এবং ওদের আসলে গ্রিপে ম্যাচটা ছিল, আমার মনে হয় যে একটু বেশি লোতে চলে গেছে সুন, আরেকটু পরে গেলে মনে হয় ভালো হতো, বাট
আমি বলার কেউ না, টুকল ইজ আ মানে এক্সেলেন্ট ম্যানেজার, তাই না? এই পর্যন্ত টিমকে আনার। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। দর্শক দেখছেন জাগো বিশ্বকাপ জমজমাট আড্ডা। বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টার কফি হাউসের সাথে। আবারও ফিরছি, এবার একটু বাবু ভাইয়ের কাছে যেতে চাই। বাবু ভাই, গতকালকের ম্যাচে আমরা দেখেছি ফাউল হয়েছে এবং এই দুটি দলের খেলা হলে কিন্তু আমরা ইতিহাসের অনেকগুলো গল্প সামনে চলে আসে। আপনার কি মনে হয় এই ইতিহাসের কারণেই কি দুই দলের মধ্যে একটু উত্তেজনা ছড়িয়েছে বেশি? না, এটা যে একদম সেটাই কারণ সেটা বলা যাবে না। হ্যাঁ, ফকল্যান্ড ইস্যু তো আছেই, বাট হয় কি, এটা তো অনেক পুরনো ইস্যু। এখন যারা খেলছেন 82-র ফকল্যান্ড ইস্যু নিয়ে কতজনের মাথায় সেটা আছে বা কতজন সেটা মাথায় রেখেছেন, সেটা নিয়ে একটা ছোটখাটো বিতর্ক হতেই পারে। কাজে আমার মনে হয় না। আর ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল তিথি, সেখানে ফকল্যান্ড ইস্যু অবশ্যই একটা ইস্যু এবং সেটা নিয়ে যুদ্ধ হয়েছে, প্রাণহানির ঘটনা আছে, আমরা জানি। সেটা নিয়ে আলাপ করতে গেলে আবার অন্যদিকে আলোচনা চলে যাবে। বাট আমার মনে হয় না যে ফকল্যান্ড ইস্যু এবং ম্যারাডোনার সেই হাতের গোল, আমি কালকে এটা বলেছি যে আমি বিং এ মুসলিম, আমার এই কি বলে ঈশ্বরের হাত, এটা আমি বলতে পারি না, কারণ আল্লাহ পাকের তো কোনো আকার নেই। কাজেই ওটা ম্যারাডোনারই গোল। ম্যারাডোনার কারিশমা ছিল, তিনি মাথার হাত এমনভাবে রেখেছিলেন যে এখনো মাঝে মাঝে আমি এটা দেখে কিন্তু বুঝতেও কষ্ট হয় যে ওটা হাতে না মাথায়। তো যাই হোক, সেই গোলের একটা ইস্যুও কিন্তু আছে না যে, বা ছিল না যে তা না, বাট সেটার কারণেই প্লেয়াররা উত্তেজিত ছিলেন এটা বলা যাবে না। কারণ আমি প্রায়ই আমার সঙ্গে যারা সহ আলোচক থাকেন বা মূল বিশ্লেষণ দেন, যেমন কালকে মামুনুল ছিল, টিটো ভাইও ছিলেন। টিটো ভাই দীর্ঘদিন বাংলাদেশের টপ মোস্ট ক্লাব মহরানে খেলেছেন, মুক্তিযোদ্ধায় খেলেছেন, জাতীয় দলে খেলেছেন। জানেন, একটা বিগ ম্যাচের টেম্পারামেন্ট একটু অন্যরকম থাকে, এটা নার্ভের খেলা হয়ে দাঁড়ায়। কাজেই আর ফুটবল এমনিতেই বডি কন্ট্যাক্ট খেলা। আমার কাছে মনে হয় না যে ফুটবলে একটু উত্তেজনা আসা মানেই সেটাকে অশোভন বা আনস্পোর্টিং ভাবার কিছু। আমি তো মনে করি যে হয়তোবা আমাকে কেউ আনস্পোর্টিং বলতে পারে, যে সাংবাদিকতা করে, কিন্তু আনস্পোর্টিং ফুটবল, আমিও আমার পাড়ার ফুটবল স্কুল টিমের ক্যাপ্টেন ছিলাম, কলেজ টিমের ক্যাপ্টেন ছিলাম। ফুটবলে একটু উত্তেজনা, একটু ফিজিক্যাল কন্ট্যাক্ট, একটু এটা হবেই। এটা খুব, কে কার সঙ্গে তর্ক করলো, কে কাকে একটু যাওয়ার সময় ড্যাশ দিয়ে গেল, এটা আমার কাছে মনে হয় না। ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল কেউ কারো কাছে হারতে চায় না, হারতে চাইবে না, এবং হারতে চায়ও নি। কাজে সেই কারণেই হয়তো বা কিছু একটু উত্তেজনা ছিল। বাট আমার মনে হয় না যে ফকল্যান্ড বা ইভেন ম্যারাডোনার সেই হাতের কারণেই সেটা দেখা দিয়েছে। একদমই। আমরা ফাইনাল দেখতে যাচ্ছি আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে। সেক্ষেত্রে এই যে মেসি নিশ্চয়ই স্পেনের খেলার কৌশল সম্পর্কে বেশ অবগত আছেন, এই দিকটি তাদেরকে ফাইনালে এগিয়ে রাখতে সাহায্য করবে কিনা? না, মানে এটা ওইভাবে তো কাজ করে না আসলে। স্পেনের এই টিমটা আর্জেন্টিনার সাথে পজিশন রাখবে, যে কোনো টিমের সাথে তারা রাখবে, নো ডাউট। বাট এখানে মেন হচ্ছে স্পেনের গত পারফরমেন্সটা তো দুর্দান্ত ছিল। আনলাইকলি সোর্স থেকে গোল পাওয়া, পরও গিয়ে গোল করছে রাইট ব্যাক থেকে, আগেও করেছে অস্ট্রিয়ার সাথে ম্যাচে। সো এইটা শো করে যে আসলে একটা টিমের স্ট্রেংথটা দেখায়, এবং স্পেন উইল শো দ্যাট। বাট আমার মনে হয় যে আর্জেন্টিনা হ্যাভ মোর লিথাল অ্যাটাকস, যে ইন টার্মস অফ লিওনেল মেসি অ্যান্ড ওর অ্যাসিস্ট, 4টা অ্যাসিস্ট বোধ হয় 8টা গোলের সাথে, রাইট? হ্যাঁ, তো ওই জিনিসগুলি হয়তো ডিফারেন্স তৈরি করবে। এখন কথা হচ্ছে যে বল পজিশন যদি কম থাকে আর্জেন্টিনা, তারা কিভাবে খেলবে, তাদের প্ল্যানটা কি থাকবে? কারণ স্পেনের সাথে বল পজিশন রাখাটাও মুশকিল। স্পেন ওর এত কমফোর্টেবল, আপনি দেখেন সেকেন্ড গোলটা ফ্রান্সের সাথে করার আগে 17-18টা পাস করেছে, তার মধ্যে একটা শুট ছিল যেটা রিবাউন্ড হয়ে আবার তোদের পায়ে চলে আসছে। বাট এই যে পাসগুলি করেছে একদম ডিফেন্ডিং থার্ড থেকে অ্যাটাকিং থার্ড পর্যন্ত নিয়ে এসছে, এটা তো আমি মনে করি যে খুব ভালো একটা ফাইনাল হবে। এবং আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ম্যাচের শুরুটা আসলে ছিল ইন্টিমিডেশন ট্যাকটিক্স থাকে কিছু, একটা টিম আরেকটা টিমকে বোঝাইতে যে উই মিন বিজনেস টুডে, ওইটার জন্য তারা করেছে। এবং আর্জেন্টিনা বেশি করেছে, ফাউলগুলি তারা বেশি করেছিল, ইংল্যান্ডও কম যায়নি। ওইটার জন্য হয়তো একটু স্ক্র্যাপি গেম হয়েছে প্রথমে, বাট এই ম্যাচটার দরকার ছিল একটা গোল, যেটা ইংল্যান্ড করে। ওইটার পরে খেলাটা আসল ইয়েতে চলে গেছে, যে এখন দুই দলের উদ্দেশ্য কি। কারণ আমরা বলি হোয়াট ইফ সিনারিও, আপনি এক গোলে এগিয়ে গেলে আপনি কিভাবে খেলবেন। আবার ওই
দিকে আপনি 1 গোলে পিছিয়ে গেলে বা 2 গোলে পিছিয়ে গেলে আপনি কিভাবে খেলবেন, এগুলি আগের থেকে সেট করা থাকে, এগুলি নিয়ে ট্রেনিং করে, প্রত্যেকটা কোচ এগুলি নিয়ে কাজ করে। এবং আমি বলবো গেম ম্যানেজমেন্ট ওয়াজ এক্সেপশনাল ফ্রম স্কালোনি ইয়েস্টারডে। আপনার যেই প্লেয়ারগুলি নামিয়েছে দে পারফর্ম এবং সবচেয়ে গুড নিউজ আর্জেন্টিনার যে ফেরত আসা ফর্মে নাম্বার 9 আমাদের ওর নামটা আমার এখন মাথায় কেন আসতেছে না জানি না, বাট ও যেটা গোল করলো ইয়ের সাথে আপনার সুইজারল্যান্ডের সাথে লাস্ট সেকেন্ড গোলটা করলো, আচ্ছা নাম হয়তো ভুলে গেছে আমি, এনিওয়ে বাট ওর ফর্মে ফেরাটাও একটা বিশাল প্লাস আমি বলবো যে। এবং কালকে সে শেষ পর্যন্ত যে পরিমাণ রানিং সে করেছে, যে ফিজিক্যাল এফোর্ট দিয়েছে, অসম্ভব। এটা আমি বলবো যে গত ওয়ার্ল্ড কাপেও কিন্তু তার সে নিউ কামার ছিল, বাট মেসির সাথে সে কম্বাইন করে অনেকগুলি গোলের পিছনে এবং গোল করার পিছনে দাঁড়িয়েছে। আলভারেজ, হুলিয়ান আলভারেজ নামটা মনে আসছিল না। আচ্ছা, চমৎকার বললেন ভাই। বাবু ভাই, আপনার কাছে একটু আসতে চাই, আপনি বরাবরই মেসিকে নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকেন, গতকালকেও বলেছিলেন। এই যে 39 বছর বয়সে মেসির যে পারফরমেন্স, এটি কি প্রত্যাশিত ছিল কিনা? না, এটা আমার কাছে প্রত্যাশিত এবং আমার কাছে মনে হয় আমি বিট এক্সাইটেড। যদিও এই প্রোগ্রামে আমি বহুবার বলেছি যে আমি ভেরি চাইল্ডহুড ব্রাজিলের সাপোর্টার, বাট আমার কাছে মনে হয় উইথ বল উইদাউট বল দুই দিকেই মেসি টু গুড, হি ইজ টু গুড এ প্লেয়ার। তার ফুটবল বোধ, অনুভব, তার ম্যাচ রিডিং এবং সিচুয়েশন ওয়াইজ নিজের আত্মনিবেদন কেমন হওয়া উচিত, সেই জায়গায় মেসি আমার মনে হয় ওয়ার্ল্ডের আমি যতগুলো গ্রেট প্লেয়ারকে দেখেছি যে কারো চেতে এগিয়েই আমার কাছে মনে হয়। ম্যারাডোনার ব্যাপারটা আলাদা, ম্যারাডোনা আমার মনে হয় যে ম্যারাডোনার গুণাগুণ প্রচুর, বাট মেসির এফেক্টিভনেস প্রচুর এবং মেসি বোধহয় দ্বিতীয়বারের মতো কাপ হাতে তুলে নিতে চান। দেখেন পেলের কথা বলবেন, পেলে কিন্তু অবশ্যই অনেক বড় প্লেয়ার, আমরা দেখিনি, আমরা ভিডিওতে দেখেছি, বাট তার 3 বারের বিশ্ববিজয়ী হওয়াটাই কিন্তু তাকে অমর করে রেখেছে। তা আমার বিশ্বাস প্রত্যেকটা মানুষের ভেতরে কোনো না কোনো স্বপ্ন থাকে, একটা ফুটবলারের পেছনে কিন্তু অনেক গল্প থাকে। কিছুটা টেকনিক্যাল টিটু ভাই কত সুন্দর ব্যাখ্যা দিলেন। মেসিও মানুষ, আমার মনে হয় তার স্বপ্ন হচ্ছে দ্বিতীয়বার বিশ্বকাপটা উঁচিয়ে ধরে গর্বের হাসি হাসা এবং সেই লক্ষ্যেই তিনি এগিয়ে যাচ্ছেন। আমার কাছে মনে হয় যে মেসি একটা ড্রিম ভেতরে পোষণ করেন, সেই ড্রিমটার বাস্তবায়নের জন্য যা যা করণীয় তিনি সেটা করে যাচ্ছেন খুব দক্ষতার সঙ্গে, মুনশিয়ানার সঙ্গে। কাজে কাজে আমার মনে হয় যে মেসিকে শেষ পর্যন্ত স্পেনিশরা আটকে রাখতে পারবে কিনা আই মিন ডাউট। মেসি হয়তোবা দ্বিতীয়বারের মতো কাপ উঁচিয়ে গর্বের হাসি এসে বলবেন যে আমি সময়ের সেরা না, সর্বকালের সেরাদেরও সেরা। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। দর্শক, বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সাথে। ফিরছি আবারও টিটু ভাই, আপনার কাছে আসতে চাই, আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। শেষে যেটি জানতে চাইবো যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে ফিনালিসিমা সম্ভব হয়নি এবং এখন তারা আরো বড় মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে এবং স্পেনের কোচও চেয়েছিলেন যে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে। সেক্ষেত্রে এই ম্যাচটি দুটি দল এবং সমর্থকদের মধ্যে অনাকাঙ্ক্ষিত কিনা? না না, মানে এটা হচ্ছে যে আপনার ফাইনালে আপনার তো অপোনেন্ট কেউ না কেউ হবেই। এখন আপনার চয়েস নাই, বিকজ আপনার কন্ট্রোলে যা থাকবে তাই আপনি কন্ট্রোলেবল যেটা ওটা কন্ট্রোল করবেন। সো ওই ম্যাচে কি হয়ে কে আসবে ফাইনালে ইট ইজ নট ইন আওয়ার কন্ট্রোল। সো যে আসবে তার জন্য প্ল্যান করতে হবে সেপারেটলি। এবং দর্শকদের ক্ষেত্রে হচ্ছে যে দর্শকরা তো মেইনলি চায় যে ধরুন আর্জেন্টাইনরা চাবে যে মেসি দ্বিতীয়বার মতো বাবু ভাই যেটা বললেন কাপ তোলার জন্য। স্প্যানিশরা 2010-এ লাস্ট চ্যাম্পিয়ন হয়েছে, সো তারাও ওয়েট করছে যে আমরাও দরকার এবং ইউরোতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, সো ওয়াই নট দিস ওয়ার্ল্ড কাপ। তো এইটাই আসলে মানে গ্রেটেস্ট শো অন আর্থ তো এমনি এমনি বলে না, এই যে আমরা সবাই ইনভলভ। আপনি দেখেন আমাদের দেশেই তো এটার যে উন্মাদনা এবং আমরা তো অনেক জায়গায় টিভি শো অত হচ্ছে সবাই এটা নিয়ে, তো ওই জিনিসটা আমাদের মধ্যে থাকাটাই স্পার্ট। এবং আমরা যে ভিএআর নিয়ে বিতর্ক নিয়ে রেফারিং নিয়ে কথা বলেছি, এইটাও পার্ট অফ দিস ওয়ার্ল্ড কাপ। এগুলি আমরা ওইভাবে নিতে হয়, এগুলি আলাদাভাবে দেখার কিছু নাই। এবং এই যে সমালোচনা একটা দলকে আরেকটা দলের ব্যাপারে জাস্টিফিকেশন, জাস্টিফাইড করা ডিসিশন নিয়ে, অঙ্গভঙ্গি নিয়ে, গোল উদযাপন নিয়ে,
সব কিছুই পার্ট অফ দিস। সো আমার মনে হয় যে ওইটাই আমরা রিপ্রেজেন্ট করি বা ওইটাকেই আমরা তুলে ধরি সামনে, ওইটাই সবচেয়ে বেশি বড় হবে আমি মনে করি। একদমই। এবং শেষ যেটি জানতে চাইবো, বাবু ভাইয়ের কাছেও আমি আসবো, এই আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে আপনি কাকে এগিয়ে রাখবেন? এটা বলা আমার মানে আমি মনে করি খুব মুশকিল, বাট দুইটা টিমই প্রুভ করেছে এই ওয়ার্ল্ড কাপে যে দে আর সাপোজ টু বি ইন দ্য ফাইনাল, এবং ফাইনালের দিন গিভেন ডেতে কার প্ল্যান কাজে আসবে। বাট আমার মনে হয় যে এখানে দুইটা টিমই পাওয়ার যোগ্য, এবং যে কেউ পেলেই কিন্তু আমরা বলবো যে যোগ্য দল পেয়েছে। একদমই। বাবু ভাই আপনি কাকে এগিয়ে রাখবেন? আমি পুরো ওয়ার্ল্ড কাপেরই একটা সময় থেকে আর্জেন্টিনার পক্ষে কথা বলছি, বাট ফাইনালের আগে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে স্পেন, আমরা গত আলোচনাতেও আলোচনা করেছি, টিটো ভাইও আজকে বললেন যে স্পেনের পারফরমেন্সের গ্রাফটা কিন্তু ধীরে ধীরে উঠেছে, এবং যত টুর্নামেন্টটা শেষ পরিণতির দিকে যাচ্ছে স্পেনের খেলার ধার যেটাকে বলি সেটা বেড়েছে। কাজে এটা কিন্তু টিটো ভাই একটা খুব সিগনিফিক্যান্ট কথা বলেছেন, এটাই কিন্তু একটা চ্যাম্পিয়নের, আমি জানি না শব্দটা বাংলা কিনা, আলামত, লক্ষণ আর কি, সোজা কথা। আমি তার মানেই বলতে হবে না যে স্পেনই চ্যাম্পিয়ন হবে। আর আর্জেন্টিনা 3-4টা ম্যাচ পিছিয়ে থেকে সমতা ফিরিয়ে জিতলো। যদি এই চালচিত্রটা পাল্টে যায়, আর্জেন্টিনা লিড পায়, সেটা 1 গোল হতে পারে, 2 গোল হতে পারে, তখন আর্জেন্টিনার কি বলবো স্ট্র্যাটেজি কি থাকে, তাদের ফিনিশিংটা কেমন হয়, সেটাও দেখার বিষয়। কাজে ম্যাচ সিনারিওর উপরে অনেক কিছু নির্ভর করবে, বাট আমি মনে করি ওভারঅল 50-50। বাবু ভাই, টি-20 সিরিজটাও বাংলাদেশ হার দিয়ে শুরু বাংলাদেশের, এক্ষেত্রে এই সিরিজটাও কি হারতে চলেছে বাংলাদেশ? কি মনে কালকে আমি হচ্ছে? এটা বলেছিলাম যে বাংলাদেশের যে কোনো সিরিজে, যে কোনো ট্যুরে কিংবা হোমেও বাংলাদেশের শুরুটা খুব ইম্পর্টেন্ট, কারণ বাংলাদেশ টিম আমার মনে হয় সবসময় একটু টেম্পোর উপরে খেলে। দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেটটাকে খুব কাছ থেকে দেখছি, তো কাজে বাংলাদেশ শুরুতে ভালো করতে না পারলে তারা কেমন যেন গুলিয়ে যায়। কাজেই আমি টেস্টের পর ওয়ানডেতে বলেছিলাম, ওয়ানডেতেও একই অবস্থা, তবু ওয়ানডেতে একটা মুখ রক্ষা হয়েছে একটি ম্যাচ জয়ের মধ্য দিয়ে, তাহলে তো হোয়াইট ওয়াশ হতে হতো। কালকে বাংলাদেশের ওভারঅল যে পারফরমেন্স দেখলাম, টি-20 সিরিজেও হেরে যাওয়ার সম্ভাবনা বলবো না, বাট যে পারফরমেন্স, এই পারফরমেন্স দিয়ে জিম্বাবুয়ের মাটিতে হারানোটা টাফ হবে। এই পারফরমেন্স যদি ইমপ্রুভ করতে না পারে, তাহলে অবশ্যই আমার মনে হয় যে টি-20 সিরিজেও হারতে হবে। তাহলে যেটা দাঁড়াবে, টেস্ট, ওডিআই অ্যান্ড টি-20 ক্রিকেটের র্যাঙ্কিংয়ে মানচিত্রে কোথাও নেই যে জিম্বাবুয়ে তার সঙ্গে 3 সিরিজেই হার। এটা শুধু লজ্জার বা ব্যর্থতার নয়, এটা কিন্তু একটা বাস্তবতা যে আমরা আসলে কোথায় আছি। এটা আমি বিশ্বাস করি যে বিসিবি এবং বিসিবির কানেক্টেড যা বডিগুলো আছে সবাই এটাকে খুব সিরিয়াসলি দেখবেন। আমার মনে হয় ওয়ার্ল্ড কাপ ফুটবলের ব্যাপকতা, বিশালতার জন্য এটা একদমই ঢাকা পড়ে গেছে, কিন্তু সামগ্রিকভাবে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টিমের পারফরমেন্স ছিল অত্যন্ত বাজে, দৃষ্টিকটু, এবং জেতার জন্য যা যা করণীয় ছিল কিচ্ছু বাংলাদেশের ক্রিকেটাররা করে দেখাতে পারেননি। এটা আমি মনে করি একটা অ্যালার্মিং ব্যাপার, এবং ইটস এ বিগ ওয়েক আপ কল ফর আওয়ার ক্রিকেট। তবুও আমাদের প্রত্যাশা থাকবে বাবু ভাই যেন বাংলাদেশ ভালো কিছু করতে পারে। টিটো ভাই এবং বাবু ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ তিথি আপনাকেও, এবং আমাদের দর্শকদের জন্য বরাবরের মতোই শুভেচ্ছা, শুভকামনা। দর্শক, বিশ্বকাপের ফাইনাল কিন্তু একেবারে কাছাকাছি চলে এসেছে। আমরা পেয়ে গিয়েছি আমাদের ফাইনালে খেলার 2টি দল, স্পেন এবং আর্জেন্টিনা। স্পেন এবং আর্জেন্টিনার এই মধ্যকার হাড্ডাহাড্ডির লড়াই শেষে শেষ হাসি কে হাসবে সেটি দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জাগো নিউজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা।